ডায়াবেটিক পেশেন্টরা কি ডার্ক চকলেট খেতে পারে? নিশ্চয়ই পারেন, পারে? নিশ্চয়ই পারে। বাহ। মানে ডায়াবেটিক পেশেন্টরা, তাদেরকে আমরা ইনফ্যাক্ট প্রত্যেক দিন অ্যাটলিস্ট একটা বা দুটো কিউব, মিনিমাম 70% কোকোয়া আছে এরকম কোনো ডার্ক চকলেট সাজেস্ট করি। আচ্ছা, কেন সাজেস্ট করি না, এই ডার্ক চকলেটের মধ্যে ফ্লাভোনয়েড বলে যে যৌগগুলো থাকে, এগুলো কিন্তু তাদের শরীরে যে ইনসুলিনের কার্যক্ষমতা সেটাকে বাড়ায়। এবং ডায়াবেটিক পেশেন্ট মানে তাদের মধ্যে না একটা ক্রেভিং কাজ করতে থাকে, একটু মিষ্টি খাই, একটু খাই, তো এই ব্যাপারটাকে পুরোপুরি দূর করে দেয়, সেটা একটা। এবং এই ডার্ক চকলেটের মধ্যে যে ফ্যাটটা থাকে, এই ফ্যাটটাও কিন্তু ডায়াবেটিক পেশেন্টের জন্য ভীষণ ভালো। সো ডার্ক চকলেট নিশ্চিন্তে খেতে পারেন, কিন্তু এরকমও না বলছি বলে পুরো সকাল থেকে আমি খাচ্ছি, সেটাও না। পরিমিত পরিমাণে ডার্ক চকলেট কিন্তু ডায়াবেটিক পেশেন্টের জন্য ভালো। ব্যাস, তাহলে আর সোনালিদি চিন্তা নেই, কিন্তু লিমিটে খাবেন। মিমি শেখ জানতে চেয়েছেন, পিসিওডি থাকলে অ্যাপেল সিডার ভিনিগার খাওয়া যায়? খুব ভালো অ্যাপেল সিডার ভিনিগার খাওয়া। মানে পিসিওডির ক্ষেত্রে মেইনলি শরীরে যেটা হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, মানে ইনসুলিন কাজ করে না। এরকমও খুব ইয়াং 14-15 বছর বয়স হঠাৎ করে ব্লাড সুগার বেড়ে যাচ্ছে, এটা কিন্তু তার ডায়াবেটিস নয়, তার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য সে সুগারটাকে ভাঙতে পারছে না, ব্লাড সুগার তার রক্তে রয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে অ্যাপেল সিডার ভিনিগার ভীষণ ভালো কাজ করে, কিন্তু দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে, যে অ্যাপেল সিডার ভিনিগার যখন কিনবো তার মধ্যে যেন তার যে মাদার কম্পাউন্ডগুলো সেগুলো যেন বর্তমান থাকে। এটা আমরা মানে বটলের গায়েই দেখতে পেয়ে যাব, মানে মাদার কম্পাউন্ড মানে উপকারী সমস্ত এনজাইম মিনারেলসগুলো ওর মধ্যে থাকবে। তো উইদাউট মাদার আমরা নেব না, কারণ ওটা খেয়ে বেসিক্যালি কাজ হয় না। এবং অ্যাপেল সিডার ভিনিগার আমরা কখনোই খালি পেটে খাবো না। এরকম অনেকেই বলে, অনেকে সকালবেলা উঠে খালি পেটে গরম জলে খেয়ে নেন এবং তারপরে সারা দিনের একটা অ্যাসিডিটি, ভাল লাগছে না, এরকম একটা ফিল হয়। অ্যাপেল সিডার ভিনিগার সবসময় খাবো, কোনো একটা হেভি মিল নেব, সেটা ডিনার হতে পারে, লাঞ্চ হতে পারে, তার অন্তত আধ ঘন্টা থেকে 40 মিনিট আগে, মানে পেটটা মোটামুটি ভর্তি আছে, ব্রেকফাস্ট করেছি, লাঞ্চ ধরো একটায় করব, 12:30, 12টা 15-20 এই সময় আমরা অ্যাপেল সিডার ভিনিগার খাবো। এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হয়, অ্যাপেল সিডার ভিনিগার খাওয়ার পরে মুখটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হয়, কারণ এটা দাঁতের এনামেলের ওপর একটা অ্যাসিডিক লেয়ার তৈরি করে দেয়, তো সেটা আমাদের দাঁতের জন্য ভীষণ খারাপ। তো এই কয়েকটা জিনিস মাথায় রাখো, খুব ভালো পিসিওডির ক্ষেত্রে। বেশ। আসমা আক্তার এবং জামাল তালুকদার তারা জিজ্ঞেস করেছেন দুজনের একই ধরনের প্রশ্ন, ইউরিক অ্যাসিড কি খাবো কি খাবো না, কারণ গোড়ালিতে প্রচুর ব্যথা এবং তারা হয়তো জানেন যে ইউরিক অ্যাসিড আছে তাদের। ওকে, তো এই ইউরিক অ্যাসিডটাও কিন্তু এই বিপি, সুগার, থাইরয়েডের মধ্যে একটা অন্যতম রোগ হয়ে এখন দাঁড়িয়েছে ঘরে ঘরে। একদম, অনেকেই উত্তর পেয়ে যাবেন। এবং এই ক্ষেত্রেও কিন্তু এই থাইরয়েডের মতো একটা মিথ কাজ করে, ইউরিক অ্যাসিড বাড়লে নাকি কোনো বীজ জাতীয় সবজি খাওয়া যায় না। তো ইউরিক একদম মিথ, এটা পুরোপুরি মিথ। মানে ইউরিক অ্যাসিডে যে এই প্লান্ট, মানে ইউরিক অ্যাসিড বাড়ে আমাদের শরীরে যখন পিউরিন এর মাত্রা বেড়ে যায়, তো এই প্লান্ট সোর্স থেকে, মানে উদ্ভিজ্জ যে কোনো সবজির বীজ থেকে যে পিউরিনটা আমাদের শরীরে ঢোকে, সেটা মানে নেগলিজেবল অ্যামাউন্টে শরীরে অ্যাবজর্ব হয়, প্রায় হয় না বললেই চলে। আমরা কতটা ভুল, আমরা শুধু এই টমেটোর বীজ ফেলে খাচ্ছি, বেগুন খাচ্ছি না, মানে যার সাথে ইউরিক অ্যাসিড বাড়ার কোনো সম্ভাবনাই নেই। তো এগুলো নিশ্চিন্ত পয়েন্ট, মুসুর ডালও অনেক সময় ছেড়ে দেন খাওয়া, তার মানে এটাও ভুল, একদম ভুল। কি অবস্থা! তো মানে প্রাণীজ প্রোটিন থেকেই আসে প্লান্ট পিউরিন, কোনোভাবে শরীরে এফেক্ট করে না, অ্যানিমাল পিউরিনই এফেক্ট করে। তো কি কি জাস্ট 3-4টে জিনিস একদম বাদ রাখতে হয়। সামুদ্রিক মাছ একদম না, যে কোনো অর্গান পোর্শন, মানে মাছের ডিম হতে পারে, মাংসের মেটে হতে পারে, এটা একদম না। রেড মিট একদম না, অ্যান্ড অ্যালকোহল। এই 4টে জিনিস যদি আমি বাদ দিই, বাকি আর কোনো কিছু ইউরিক অ্যাসিডের জন্য আমাদের শরীরে এফেক্ট করে না।
আচ্ছা, ঠিক আছে, খুব মানে ইন্টারেস্টিং নিশ্চিন্তে একটা খান। প্রশ্ন এটার পরে পূর্বিতা মণ্ডল পূর্বিতাদি জানতে চেয়েছেন ইউরিক অ্যাসিডে কি দুধ খাওয়া যায়? নিশ্চিন্তে খাওয়া যায়, মানে একদম যেটা লো ফ্যাট মিল্ক হয়, কারণ ইউরিক অ্যাসিডের ক্ষেত্রেও যেহেতু পায়ে ব্যথা হয় সেক্ষেত্রেও আমরা একটা বলি কি ওয়েটটা একটু কন্ট্রোলে রাখতে, যাতে পায়ের ওপর চাপটা না পড়ে বেশি। তো লো ফ্যাট মিল্ক আপনি নিশ্চিন্তে খেতে পারেন, কারণ মিল্কের মধ্যে একটা প্রবণতা আছে যে এটা ইউরিক অ্যাসিডকে মানে পিউরিনকে শরীর থেকে বার করতে হেল্প করে, এবং এর রিঅ্যাবজর্পশন মানে শরীর আবার এটাকে অ্যাবজর্ব করে নিল, এই প্রসেসটাতেও বাধা দেয়। মানে যে দুটো প্রসেস শরীরের জন্য ভালো, তো সেই দুটো দুটোতেই বাধা। প্রসেসই দুধ সেখানে হেল্প করছে। Help করে, আচ্ছা। মানে ইউরিক অ্যাসিডকে বার করতেও হেল্প করছে, বা তাকে আবার পুনরায় শরীরের মধ্যে অ্যাবজর্ব হতেও বাধা দিচ্ছে। আচ্ছা, দুটো মানে দুটোই ভালো ভালো কাজই দিক, হ্যাঁ। দুধ করছে। সো দুধ নিশ্চিন্তে খাওয়া যায়, কিন্তু লো ফ্যাট মিল্ক। সেটা একটু দেখে নিতে হবে। আচ্ছা, এ কে চৌধুরী জানতে চেয়েছেন কিডনির সমস্যা। আমরা একটু আগে ক্রিয়েটিনিন নিয়ে কিছুটা আলোচনা করেছি, তবু কিডনির সমস্যায় কি খাবেন আর কি অ্যাভয়েড করবেন? আমার মনে হয় যেগুলো অ্যাভয়েড করবেন বলা হয়ে গেলেই তো বাকিগুলো মোটামুটি খেতে খাওয়া পারেন। যাবে। কিডনির সমস্যায় আমরা যেগুলো রেস্ট্রিক্ট করতে বলি, তিনটে জিনিস: সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস। মানে সোডিয়াম মানে কি, যে কোনো নুন জাতীয় খাবার, মানে শুধু যে আমি নুন খাচ্ছি এটা না, যে খাবারগুলোর মধ্যে নুন লুকিয়ে থাকে, পাঁপড়, আচার, সস, এই জিনিসগুলো খাবো না। পটাশিয়াম মানে যেগুলোতে একটু সবুজ শাক পাতা হতে পারে, ডাল হতে পারে, কলা, লেবু জাতীয় ফল, মানে যেগুলোর মধ্যে পটাশিয়াম খুব বেশি থাকে সেটা খাবো না। অ্যান্ড ফসফরাস মানে দুধ বা ছোট মাছ। মানে অনেকের এরকম ধারণা আছে যে আমার তো কিডনির সমস্যা আছে, প্রোটিন তো আমাকে কম খেতে বলেছে, তাই আমি বড় মাছ খাই না, চারা মাছ খাই। চারা মাছ খান মানে, বা মৌরলা মাছ যেগুলো হয়, উনি তো কাঁটা সমেত খেয়ে নিচ্ছেন। তো কাঁটা মানে বোন মানে হচ্ছে ভরে ভরে ফসফরাস আছে তাতে, কিন্তু উনি সেটাই খাচ্ছেন। ঠিক আছে, তো এই তিনটে জিনিস রেস্ট্রিকশন মেনলি। তার সারাদিনে কতটা ইউরিন হচ্ছে সেই মতো তিনি জল খাবেন, সেটা সেটা তো একটা একটা পেশেন্ট বড় বিষয়, অনুযায়ী একটা হয়। এবং এটাও একটা মিথ আছে যে কিডনির সমস্যা মানে হচ্ছে একদম নো প্রোটিন ডায়েট, আমি প্রোটিন খাওয়া বন্ধ, আমার কিডনির সমস্যা হয়েছে। এটা একটা মিথ। নো প্রোটিন না, ইটস আ লো প্রোটিন ডায়েট। কিন্তু মানে একদম কিডনির সমস্যা শুরুতে মানে স্টেজ 1, 2 আমরা প্রোটিনের কোনো রেস্ট্রিকশন করি না। শুধু কি প্রোটিন মানে উদ্ভিজ্জ প্রোটিন, প্রাণীজ প্রোটিন, দুটো কতটা খাবেন সেটা তাদেরকে একটু বলে দিই। কিন্তু স্টেজ 3 বা 4 যাচ্ছে যখন, সেক্ষেত্রে একটু রেস্ট্রিকশন করা হয়, কিন্তু বন্ধ করে দেওয়া হয় না। সো এটা কিন্তু ভীষণভাবে তার রিপোর্ট কি আছে সেই অনুযায়ী, মানে একটা জেনারেল গাইডলাইন বললে এইটুকুই বলা যায়, বাট এগুলো কিন্তু ভীষণভাবে পেশেন্ট, তারপর পেশেন্ট টু পেশেন্ট তো ডিপেন্ড করে, করবে। সেটাও একটু ডাক্তারবাবুর সাথে কথা বলে নেবেন। মোটামুটি এগুলো খাবেন না, হ্যাঁ। যেটা রাখি বলে দিলেন।